ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে কলকাতার খুব কাছে 250 বছরের পুরনো এবং খুব একটি জাগ্রত মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরে সন্তানহীন বাবা মায়েরা যদি নিষ্ঠা সহকারে বাবার পুজো দিয়ে যায় তাহলে অবশ্যই তারা সন্তান লাভ করতে পারবে। তাছাড়াও জমি সংক্রান্ত কিংবা অসুখ বিসুখ নিয়ে তোমরা যদি বাবার কাছে এসে মানত করো তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে। আজ পর্যন্ত কারো মনস্কামনা বিফলে যায়নি। এই মন্দিরে তোমরা খুব সহজ পদ্ধতিতে মাত্র 60 টাকা খরচা করে কি করে পৌঁছাবে এবং মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, মন্দির প্রাঙ্গণে এসে খাওয়ার দাওয়ারের কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাহলে চলো আর দেরি করব না, আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করব। আমার জার্নিটা স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনে প্রায় সকাল 6:30টার সময় পৌঁছে গিয়েছি। হ্যাঁ, যেহেতু শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটি ধরতে হবে। শিয়ালদা স্টেশন টু কুমাঘাটা মারু বজবজ আজকে আমার জার্নিটা হবে। আর শিয়ালদা স্টেশন থেকে কুমাঘাটা মারু বজবজ যেতে আমাদের ভাড়া লেগেছে পার পার্সন মাত্র 10 টাকা করে। এখন আমি স্টেশনের বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি। সোজা আমি এগিয়ে চলে যাব দক্ষিণ শাখার দিকে, কারণ কুমাঘাটা মারু বজবজ যাওয়ার জন্য যে ট্রেনগুলো ছাড়ে সেটা কিন্তু দক্ষিণ শাখা থেকে ছাড়ে। তো চলো এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না, সোজা চলে যাব দক্ষিণ শাখার দিকে। দক্ষিণ শাখার 20 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কুমাঘাটা মারু বজবজ যাওয়ার জন্য লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছাড়বে সঠিক সকাল 7:20-তে। প্রায় আধ ঘন্টা আগে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, তাহলে আমি আর দাঁড়িয়ে সময় নষ্ট করব না, সোজা ট্রেনে উঠে পড়বো। সঠিক কটার সময় ট্রেন ছাড়ছে এবং কটার সময় আমরা কুমাঘাটা মারু বজবজে গিয়ে পৌঁছাচ্ছি, কতক্ষণ সময় লাগছে ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। তো চলো ট্রেনে ওঠা যাক। শিয়ালদা স্টেশন থেকে একদম সঠিক টাইমে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে বজবজ স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে বজবজ স্টেশন যাওয়ার জন্য তোমরা মোটামুটি 1 ঘন্টা পর পর ট্রেন পাবে। আমি আমার জার্নিটা খুব সকাল সকাল স্টার্ট করেছিলাম, কারণ আমি জানি 1 ঘন্টা পর পর ট্রেন রয়েছে। ফার্স্টে ট্রেনটি মিস হয়ে গেলে পরে আমাদের এই মন্দির পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। মোটামুটি শিয়ালদা স্টেশন থেকে নখানা স্টেশন পার করার পরে আমি কিন্তু চলে এসেছি কুমাঘাটা মারু বজবজ স্টেশনে। তবে ভিড়টা দেখে তোমরা হয়তো ভয় পেয়ে যাচ্ছ যে এত ভিড় কেন। যেহেতু সকালবেলা অফিস টাইম, সকলেই যায় এখান থেকে শিয়ালদার দিকে বিভিন্ন রকম কাজে, তাই কিন্তু প্রচুর ভিড় ছিল। তবে কোনো রকম প্রবলেম হবে না, ট্রেন দাঁড়িয়ে পড়লে পরে আস্তে ধীরে তোমরা ট্রেন থেকে নেমে পড়বে। ট্রেন থেকে নেমে পড়েছি কুমাঘাটা মারু বজবজ স্টেশনে। প্রায় মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে শিয়ালদা স্টেশন থেকে আসতে। এখন প্রায় 8:20 মতো বাজে। 1 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। এবার আমি 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোবো। 1 নাম্বার প্ল্যাটফর্মের এই সামনের দিকে একটি বাইরের দিকে যাওয়ার রাস্তা রয়েছে। এখান থেকে এবার আমি অটো ধরে যাব চড়িয়াল মোড়ে। তো চলো অটোটা আমি কোথা থেকে ধরছি সেটা তোমাদের জানিয়ে দেবো। 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে হাতের বাঁ দিকের রাস্তায় 2-4 পা হাঁটলে পরে তোমরা একটি অটো স্ট্যান্ড দেখতে পাবে। আর অটো স্ট্যান্ডটা কিন্তু বাঁ দিকেই রয়েছে। বাঁ দিকের যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকেই আমি চড়িয়াল মোড় যাওয়ার জন্য অটো ঠিক করে নিয়েছি। শেয়ারে তোমরা গাড়ি পেয়ে যাবে এবং অটোতে তোমাদের পার পার্সন ভাড়া লাগবে মাত্র 15 টাকা করে। অটো দাঁড়িয়ে রয়েছে, অটোতে উঠে পড়ো। ট্রেন জার্নি শেষ করে এবারে আমরা উঠে পড়লাম অটো করে চড়িয়াল মোড় যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি 3 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম আমাদের করতে হবে। তোমাদের বলে রাখি, অটো যতক্ষণ না ভরবে ততক্ষণ কিন্তু অটো ছাড়বে না চড়িয়াল মোড় যাওয়ার জন্য। তাই তোমরা যদি একসাথে অনেক কয়েকজন থাকো তাহলে বেশ সুবিধা হয়, সাথে সাথে অটো ছেড়ে দেবে এবং 2-1 জন থাকলে পরে একটু তোমাদের বসতে হবে। অটো থেকে নেমে পড়েছি চড়িয়াল মোড়ে। চড়িয়াল মোড়ে অটো যেখানে তোমাদের দাঁড় করাবে তার ঠিক হাতের বাঁ দিকে একটি বড় রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরেই আমি কিছুটা পথ সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে আমাকে আরো একটি অটো ধরতে হবে। অটোতে আমাদের কত টাকা লাগছে না লাগছে সেটা তো তোমাদের জানিয়ে দেবো। তবে এবার কিন্তু আমি চড়িয়াল মোড় থেকে যাব বাঁকড়ার হাট মোড়। তো চলো অটোটা ধরা যায়, একটু সামনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। চলে এসো। চড়িয়াল মোড় থেকে আমি কিন্তু চলে এসেছি আর আমি সোজা এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এই 2-4 পা হাঁটলে পরে তোমরা আরো একটি কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবে।
আর এইখান থেকেই এখন আমি যাব বাঁকড়ার হাট মোড়। আমাদের পার পার্সন ভাড়া লাগছে বাঁকড়ার মোড় হাট যেতে কিন্তু 25 টাকা করে। তো চলো, অটো দাঁড়িয়ে রয়েছে, অটোতে উঠে পড়বো। এবার মোটামুটি আমাদের 11 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে, তাই ভাড়াটাও একটু বেশি, 25 টাকা নিয়েছিল। তবে তোমাদের জানিয়ে রাখি, বাঁকড়ার হাট মোড়ে নামলে পরে তোমাদের 2-4 পা হেঁটে যেতে হবে মন্দির যাওয়ার জন্য, যেখান থেকে তোমরা গাড়িটা ধরবে। যদি তোমরা অটোওয়ালা দাদাদের বলো যে স্কুল মোড়ের সামনে নামবো, মানে বাঁকড়ার হাট মোড় তার কিছুটা দূর এগিয়ে গেলেই স্কুল মোড়, সেখানে নামলে পরে মন্দির যাওয়ার গাড়িগুলো কিন্তু খুব সুবিধা হবে তোমাদের পেতে। আমি দাদাকে একটু রিকোয়েস্ট করেছিলাম, তাই দাদা আমাকে স্কুল মোড়ের সামনেই নামিয়ে দিয়েছিল। আর স্কুল মোড়ের সামনে নামলে পরে তোমাদের এক পাও হাঁটতে হবে না, সামনে থেকেই তোমরা মন্দির যাওয়ার জন্য ভ্যান কিংবা অটো পেয়ে যাবে। বাঁকড়া স্কুল মোড়ের সামনে একদম আমি অটো থেকে নেমে পড়েছি এবং স্কুল মোড়ের পাশ দিয়েই সরু একটা বাঁদিকে রাস্তা চলে গেছে। রাস্তার উপরে তোমরা অটো এবং ভ্যানের একটি স্ট্যান্ড দেখতে পাবে। তোমরা যদি অটো ধরে যাও পার পার্সন 10 টাকা করে লাগবে মন্দির যেতে, বাবা বড় কাছারির মন্দির যেতে 10 টাকা করে লাগবে। তবে অটোতে কিন্তু একটা ব্যাপার রয়েছে, গাড়ি যতক্ষণ না ভরবে ততক্ষণ গাড়ি ছাড়বে না। আর ভ্যানে যদি যাও 10 টাকা করেই লাগবে, তোমরা 2 জন থাকো বা 4 জন থাকো, সাথে সাথে কিন্তু ভ্যান ছেড়ে দেবে। তো আমিও কিন্তু ভ্যান ধরে এবারে সোজা চলে যাব মন্দিরের দিকে। এখানে ভ্যান গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভ্যানে উঠে পড়বো। ভ্যানে করে গেলে মোটামুটি তোমাদের কত টাকা খরচা হতে পারে এবং অটো ধরে গেলে পরে কত টাকা খরচা হতে পারে সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তবে এখানে কিন্তু রিক্সারও ব্যবস্থা রয়েছে, তোমরা রিক্সা করেও যেতে পারো, ভাড়া লাগবে 2 জন গেলে পরে মাত্র 30 টাকা। তবে মন্দির যাওয়ার পথে কিন্তু অনেকগুলো মন্দির পড়েছিল, সেটা তোমরা অটো কিংবা ভ্যানে করে গেলে পরেই দেখতে পারবে এবং ঠাকুর দর্শন করে নিতে পারবে। যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই অনেকটা সকাল সকাল মন্দির প্রাঙ্গণেও আমরা পৌঁছে গিয়েছিলাম। তাই ভ্যানওয়ালা দাদা কিন্তু আমাদের একদম মন্দিরের সামনেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। যেহেতু ফাঁকা ছিল তাই। তবে এখন কিন্তু দোকানপাট খুলতে চালু করেছে। তবে আমি যতক্ষণ ছিলাম, আস্তে আস্তে বেলা যত বেড়েছে তত কিন্তু মন্দির প্রাঙ্গণ পুরো জমজমাট হয়ে উঠেছে। সেটা তোমরা ভিডিওর সাথে থাকলে পরে অবশ্যই জানতে পারবে এবং দেখতেও পারবে। আচ্ছা, এবার বলে রাখি, নিজস্ব যারা গাড়ি নিয়ে যাবে তারাও কিন্তু পার্সোনাল গাড়ি রাখার জন্য এখানে সুব্যবস্থাও পেয়ে যাবে। অবশেষে ভ্যান থেকে নেমে পড়েছি মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। মন্দির প্রাঙ্গণ তো তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো, তার আগে বাবাকে পুজো দেওয়ার জন্য ডালা কোথা থেকে কিনবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যেখান থেকে তোমরা অটো কিংবা ভ্যান থেকে নামবে সেখান দিয়েই মন্দির প্রাঙ্গণে যাওয়ার পথেই কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে। পুজোর সেখান থেকে ডালা কিনে নিতে পারো। এখানে আরো একটি ব্যাপার রয়েছে, যেখান থেকে তোমরা ডালা কিনবে সেখানে কিন্তু বসার জায়গা পেয়ে যাবে, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবে এবং ওয়াশরুমেরও ব্যবস্থা পেয়ে যাবে। আমি এক্সাক্ট কোনো দোকানের কথা বললাম না, এখানে প্রচুর দোকান রয়েছে। তোমরা দোকান দেখে নিজেদের যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে ডালা নিয়ে বাবাকে পুজো দিতে যেতে পারো। এখানে অনেক বড় মার্কেট রয়েছে, তার সাথে কিন্তু খেলনার জিনিস থেকে শুরু করে ব্যাগপত্র, সাজগোজের জিনিস, প্রচুর কিছু দোকান রয়েছে। চলো, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, সোজা চলে যাব আমরা এবারে মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনেই একটি দোকান রয়েছে। যেহেতু মন্দির প্রাঙ্গণে আমাদের জুতো খুলে প্রবেশ করতে হবে, তাই আমি এখানে মন্দির প্রাঙ্গণেরই সামনে একটি দোকান রয়েছে, এখানে এক দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা জুতোটা রাখতে কত টাকা লাগবে। দাদা বললো জুতো রাখতে কোনো রকম টাকা লাগবে না। তাছাড়াও তোমরা যেখান থেকে ডালা কিনবে সেখানে যদি তোমরা জুতো রাখো বিশ্রাম করারও জায়গা পেয়ে যাবে, তার সাথে ওয়াশরুমেরও ব্যবস্থা পেয়ে যাবে। এটা তো আমি তোমাদের জানিয়ে দিলাম। তবে আমি যেখানে জুতো রাখলাম আমার কাছ থেকে কিন্তু কোনো রকম টাকা নেবে না। তোমরাও যদি জুতো শুধু রাখো কোনো রকম টাকা দিতে হবে না। তবে এখানে কাকু বসে রয়েছে, কাকুর কাছ থেকে একটু জেনে নেবো যে কাকুর দোকানে কত টাকা থেকে ডালা স্টার্ট হয়েছে। নমস্কার কাকু, আপনার দোকানে কত টাকা থেকে ডালা শুরু হয়েছে? 21 টাকা থেকে। আচ্ছা, কত টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবে? 21, 51, 31, 101। এবার যদি বাচ্চার ডালা হয় আমার মনে হয় হয়তো 1000 টাকা, 1200 টাকা, সেটা কাপড় ফাপড় ধুতে হইতে নেঁজা খুলকে পয়সা সব কিছু দিয়ে। আচ্ছা, তো যদি কেউ ওজন হয় বাচ্চা, মানে একদিকে বাচ্চা একদিকে বাচ্চারা, সেও ব্যবস্থা আছে এখানে, আমি যেটা মানে বাচ্চা ওজন হবে। আচ্ছা, আরো এখানে যে ডালা নিলে পরে কি কি সুবিধাগুলো পাবে এটাও যদি একটু বলে দেন ভীষণ ভালো। দোকানে কোনো পয়সা লাগবে না, আপনি বসবেন, বাথরুম করবেন, 2 ঘন্টা 4 ঘন্টা বসে থাকবেন, কোনো পয়সা লাগবে না। এখানে আমার বিক্রির জন্য আমরা এটা সেবামূলক ব্যবসা।
ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম, তোমরাও জেনে নিলে। হ্যাঁ, এখানে যে মানতের একটি ব্যাপার রয়েছে এই বিষয়েও আমি আসবো, তোমরা অবশ্যই জানতে পারবে। অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, তো সেই বিষয় নিয়েও আসবো। তোমরা যদি বাচ্চার জন্য ডালা নিতে চাও, কাকু জানিয়ে দিয়েছে কত টাকা থেকে ডালা এখানে স্টার্ট হচ্ছে। তাছাড়াও নর্মালি তোমরা 21 টাকা থেকে ডালা এখানে পেয়ে যাবে। এখন তোমরা দেখছো মূল মন্দির প্রাঙ্গণ। আমি যেহেতু একটু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তাই মূল মন্দির প্রাঙ্গণে ভিড়টাও কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে প্রচুর ভক্তদের ভিড় নেমে পড়েছিল। সেখানে গিয়েই জানতে পারলাম যে এই ভিড়টাও কিছু না, শনিবার এবং মঙ্গলবার করে এর থেকেও 4 ডবল ভিড় হয়। তোমরা দেখতেই পারবে ভক্তদের কত ভিড় হয় এই মন্দিরে। অবশেষে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। হ্যাঁ, অনেকক্ষণ গাড়ি ট্রেন জার্নি করার পরে চলে এসেছি আমরা বাবার মন্দিরে। এখানে বাবা কিন্তু বড় কাছারি বাবা নামে পরিচিত হয়। এই বৃক্ষের নিচে কিন্তু রয়েছে ভোলেনাথ, যেই ভোলেনাথ কিন্তু এই মন্দিরে বড় কাছারি বাবা নামে পূজিত হয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তরা এসছে, তার সাথে কিন্তু এখানে প্রচুর ছোট ছোট বাচ্চারাও এসছে তাদের বাবা মায়ের সাথে। এই বিষয়ের উপরেও আসবো, তার সাথে তোমাদেরকে মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো চলো আগে সবার ফার্স্টে গিয়ে আমি বাবার দর্শন করে নেবো। চলো এবার আমি তোমাদের মূল মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাবো, তার সাথে মন্দিরের ছোট্ট একটু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটাই কিন্তু মূল মন্দির, এবং এই মন্দির 250 বছরের পুরনো মন্দির। মন্দিরের ছোট্ট একটু ইতিহাস তোমাদের বলি, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতে এই অঞ্চলের গ্রামবাসীরা আশ্রয় নিয়েছিলেন শ্মশান সংলগ্ন গভীর জঙ্গলে। একদিন এক সাধু জঙ্গলের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় এই শ্মশানে আশ্রয় নিলেন। কিছুদিনের মধ্যে তিনি হয়ে উঠেছিলেন জঙ্গলের বসবাসকারী গ্রামবাসীদের মুক্তিদাতা। এক চৈত্র মাসে নীল গাজনের দিনে সাধু বাবা হঠাৎই মারা গেলেন। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন সাধু বাবার দেহ দাহ করা হবে না, সমাধি দেওয়া হবে। তাই হলো। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল যেখানে সাধু বাবাকে সমাধি দেওয়া হয়েছিল ঠিক সেখান থেকে জন্ম নিল একটি অশ্বত্থ বৃক্ষ, যে বৃক্ষটি এখন এই মন্দিরে পূজিত হয়। এবং বৃক্ষর নিচেই রয়েছে একটি ছোট্ট ত্রিশূল, তার সাথে ভোলেনাথের একটি ছোট্ট লিঙ্গ, মানে শিবলিঙ্গ। আর এই মন্দিরেই কিন্তু বাবা বড় কাছারি নামে পূজিত হয়। এই মন্দিরে সন্তানহীন বাবা মায়েরা যেমন মানত করার পর সন্তান লাভ করেন, তার সাথে সাথে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি ঝামেলা হয়ে থাকে, কিংবা কারো বহুদিন হলো বিয়ে হচ্ছে না, তারা এখানে এসে যদি বাবাকে পুজো করে মানত করে, তাদের মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ হয়। আজ পর্যন্ত কারো মনস্কামনা বিফলে যায়নি। মন্দির প্রাঙ্গণ ঘুরে তো আমার ভীষণই ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। মন্দিরে ভোলেনাথের খুব সুন্দর দর্শন করলাম, তার সাথে তোমাদের বলে দিচ্ছি অশ্বত্থ বৃক্ষ তার নিচে মানে একদম গোড়ার মধ্যে কিন্তু রয়েছে একটি ছোট ত্রিশূল আর ছোট্ট একটি শিবলিঙ্গ, যেটাই কিন্তু বড় কাছারি বাবা নামে পূজিত হয় এই মন্দিরে। তাছাড়াও এখানে অনেক ছোট ছোট নিয়ম রয়েছে। এবারে পুজো দেওয়ার নিয়মটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো দোকান থেকে ডালা কিনে নিতে পারো, ফুল কিনে নিতে পারো। এখানে যে মন্দির প্রাঙ্গণ রয়েছে, ব্রাহ্মণরা বসে রয়েছেন, তাদের কাছে ডালা দিয়ে দেবেন, তারা কিন্তু পুজো দিয়ে দেবে এবং পুজোর ডালা সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। তার সাথে তোমরা যদি জল ঢালতে চাও, এখানে কিন্তু দুধ পুকুর রয়েছে, তোমরা চাইলে দুধ পুকুরে স্নান করে সেখানকার জল তুলেও এখানে বাবার মাথায় ঢালতে পারো। তাছাড়াও দোকান থেকে যদি তোমরা বলো যে আমরা বাবার মাথায় জল ঢালবো, সেখান থেকে কিন্তু জলের তোমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে। প্রচুর ছোট ছোট বাচ্চাদের এসে আমি দেখলাম, যারা সন্তানহীন বাবা মারা তারা যদি এখানে নিষ্ঠা ভরে এসে বাবার পুজো করে যায় এবং মানত করে, তারা কিন্তু একদম তাদের মানত বিফলে যায় না, তাদের মনস্কামনা অবশ্যই পূরণ হয়। এবং বাচ্চা যখন মানে হয়ে যায় সন্তান লাভের পরে, এখানে কিন্তু সন্তানকে নিয়ে এসে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়। মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আরো একটি ছোট্ট মন্দির, যেখানে রয়েছে খুব সুন্দর গোপাল ঠাকুরের একটি মূর্তি। তাছাড়াও রয়েছে শিব ঠাকুর, পার্বতী ঠাকুর, তার সাথে রয়েছে গণেশ দেবতা। আমরা কিন্তু এই ঠাকুরকে হরগৌরী ঠাকুর বলি। তোমরা কি বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়াও রয়েছে নন্দী মহারাজ এবং ভোলেনাথের একটি বড় শিবলিঙ্গ। তোমরা যদি মন্দির প্রাঙ্গণে এসে ধূপ ধুনো জ্বালাতে চাও, কিংবা প্রদীপ কিংবা মোমবাতি ধরাতে চাও, তোমাদের এখানে এসেই কিন্তু জ্বালাতে হবে, আদার্স অন্য কোথাও জ্বালাতে পারবে না। তাছাড়াও শ্রাবণ মাসে কিন্তু এই মন্দিরে প্রচুর ভক্তদের ঢল নেমে পড়ে। শ্রাবণ মাসে মন্দির প্রাঙ্গণ ঠিক কেমন ভাবে সেজে ওঠে এবং কতটা ভিড় হয়, তোমরা চাইলে শ্রাবণ মাসে এসে ঘুরে যেতে পারো। মন্দির প্রাঙ্গণে যে মন্দিরের যে দেওয়ালটা রয়েছে, এখানে দেখো গ্রিলের মধ্যে
প্রচুর সুতোর মধ্যে কিছু লেখা রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু ভক্তরা নিজেদের মনের ইচ্ছে লাল সুতো দিয়ে বেঁধে এবং এই কাগজের মধ্যে লিখে এখানে বেঁধে দিয়ে যায়। এবার বলছি, এই কাগজগুলো তোমরা পাবে কোথায়? মন্দির প্রাঙ্গণের মধ্যে প্রচুর দোকান রয়েছে, এখানে মাত্র 10 টাকা দিয়ে তোমরা এই কাগজগুলো কিনতে পারো। ভক্তদের মানে মনের এটাই আশা যে বাবা তাদের ইচ্ছে অবশ্যই শুনবে এবং তাদের মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবে, তাই কিন্তু ভক্তরা এই জিনিসগুলো মানে কাগজের মধ্যে লিখে দিয়ে যায়। এবার অনেকেই আছে যে যখন তাদের মানতটা পূরণ হয়ে যায় তারা এসে এখান থেকে কাগজগুলো খুলে দেয়। তবে প্রত্যেক মাসে মন্দির কর্তৃপক্ষ কিন্তু কাগজগুলো খুলে দিয়ে মন্দির প্রাঙ্গণটা পরিষ্কার করে দেয়, তাই অনেকে নিজেদের কাগজগুলো খুঁজে পায় না। তবে এর মধ্যে থেকে যে কোনো একটি কাগজ খুলে দিয়ে চলে যায়। এবারে তোমাদের সেটা ইচ্ছে, তোমরা কাগজ খুঁজে পেয়ে যদি খুলতে চাও খুলে দিতে পারো, এবং যখন তোমাদের মানতটা পূরণ হয়ে যাবে অবশ্যই বলবো বাবার কাছে এসে পুজো দিয়ে যাবে। এবার আসি বাচ্চাদের যে পুজো দেওয়ার ব্যাপারটা রয়েছে, যে সন্তানহীন বাবা মায়েরা এখানে যে মানত করে তারা এসে যে পুজোটা দেবে, তোমরা কিভাবে মানতটা করছো তার উপরে কিন্তু এখানে পুজোটা হবে। তোমরা যদি ভাবো যে তোমরা দণ্ডি কেটে দুধ পুকুর থেকে স্নান করে এসে বাবাকে জল ঢেলে মানে মানতটা পূরণ করতে পারো। তাছাড়াও এখানে একটি নিয়ম রয়েছে, মন্দির প্রাঙ্গণে যে বাইরের দিকে দোকানগুলো দেখালাম সেখানে কিন্তু গোপাল ঠাকুর এবং সীতা মায়ের মূর্তি পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে সন্তানের সাথে গোপাল ঠাকুর মানে ছেলে সন্তান হলে গোপাল ঠাকুর এবং মেয়ে সন্তান হলে সীতা মাকে দিয়ে এখানে মানত পূরণ করতে পারো। আমরা সোজা যাবো এবারে দুধ পুকুরের দিকে। যেসব বাবা মায়েরা মানত পূরণ করবে তাদের বলছি তারা কিন্তু অবশ্যই মানত যখন পূরণটা করবে তখন তোমরা দুধ পুকুর থেকে স্নান করে দণ্ডি কেটে বাবার কাছে এসে পুজো দিয়ে যাবে। মন্দির প্রাঙ্গণে এসে দেখলাম শুধু 1-2 বাচ্চা না, প্রচুর বাচ্চাদের এখানে ভিড়। তাছাড়াও মা বাবারা কতটা আনন্দ সহকারে বাচ্চাদের মানত পূরণ করছে তারই সুন্দর কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা নিজেরাও দেখে নাও দুধ পুকুর থেকে কিভাবে মা স্নান করে বাচ্চাকে সাথে নিয়ে যাচ্ছে মানত পূরণ করতে বাবার কাছে।
একজন বাবা মা নয়, কত বাবা মা তাদের সন্তানদের কোলে নিয়ে মন্দির পরিক্রমা করে নিজেদের মানত পূরণ করছে। হ্যাঁ, নিষ্ঠা সহকারে বাবাকে ভক্তি ভরে পুজো করে গেছেন, মানত করেছেন, আর বাবা কিন্তু তাদের ডাক শুনেছেন। কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তাদের ঘরে আলো করে আসুক ফুটফুটে সন্তান, সেটা ছেলেই হোক কিংবা মেয়ে হোক। হ্যাঁ, তাছাড়া আরো একটি কথা বলছি, এই মন্দির প্রাঙ্গণেও কিন্তু হরিলুটের বাতাসা ছেটানো হয়, যেটা আমরা দেখেছিলাম গোসাই বাবার মন্দিরে। সেম সেরকম প্রসেসে কিন্তু হরিলুটের বাতাসা ছেটানো হয়, তবে সেই মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারিনি। চলে এসেছি এবারে আমি দুধ পুকুরে ভক্তদের ভিড়টা শুধু দেখো। তার সাথে এখানেও কিন্তু পুজো দেওয়ার একটা ব্যাপার রয়েছে। দুধ পুকুরে যেরকম ভক্তরা এসে স্নান করে এবং দুধ পুকুরে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার জন্য, তার সাথে সাথে এখানে কিন্তু বেহুলা এবং সাবিত্রী মার মূর্তি রয়েছে। যারা সধবা তারা কিন্তু এখানে এসে, মানে বিবাহিত মহিলারা এসে এখানে শাখা এবং কলা দান করে। তার সাথে সাথে স্বামীর দীর্ঘায়ুর জন্য এবং স্বামী যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য এখানে তারা মনস্কামনা করে যায়। দেখো এখানে সবাই কিন্তু সিঁদুর পরিয়ে শাখা কলা এখানে কিন্তু নিবেদন করে। তার সাথে সাথে স্বামীর দীর্ঘায়ুর জন্য এবং স্বামী যাতে সুস্থ থাকে তার জন্য ঠাকুরের কাছে মনস্কামনা করে যাচ্ছে। তারও একটা সুন্দর মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম। তার সাথে আমি তোমাদের দেখিয়ে দেবো দুধ পুকুর। এই যে দুধ পুকুরটা রয়েছে, এখানে কিন্তু যেসব ভক্তরা আর কি মানত করে তারা এসে কিন্তু স্নান করে, এবং যারা বাড়ি থেকে শুদ্ধ হয়ে আসে তারা বাবাকে পুজো দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু দুধ পুকুরে এসে এই পূর্ণ জল মাথায় ছিটিয়ে তারপরে যায় বাবাকে দর্শন করতে। তো চলো, আমিও আর দেরি করবো না, একটু দুধ পুকুরের জল মাথায় ছিটিয়ে নেবো। দুধ পুকুর তোমাদের দেখালাম, তবে যেহেতু ভক্তদের এখানে প্রচুর ঢল নেমে পড়েছে তাই সেখান থেকে ভালো করে দেখাতে পারলাম না। এবার আমি দুধ পুকুরের পাশে একটি সুন্দর বসার জায়গা রয়েছে, এই জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো। তার সাথে দুধ পুকুরটাও দেখিয়ে দেবো, যে দেখো এখান থেকে দুধ পুকুরটা আসলে কতটা বড় এবং খুব সুন্দর করে বাঁধানো। তার সাথে এখানে কিন্তু পার্কের মতো ব্যবস্থা রয়েছে এবং বসারও জায়গা রয়েছে। হ্যাঁ, এইবারে বলছি, অনেকে বলতেই পারে গরমের সময় কি করে বসবো। না, গরমের সময় দিনের বেলা অবশ্যই বসতে পারবে না এই রোদে, তবে বিকেল বেলা খুব সুন্দর ভালো ওয়েদারে তোমরা এখানে বসিয়ে দুধ পুকুরের পাড়ে সময় কাটাতে পারো। দুধ পুকুর কত বড় সেটা তো তোমরা দেখলে, এবং পুরো পুকুরটাই কিন্তু বাঁধানো। আমি যে বসার জায়গাটা দেখালাম সেখানেই যে বসতে পারবে এমন কোনো ব্যাপার নয়, পুরো পুকুরটা যে বাঁধানো এবং তার পাশে কিন্তু বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে সেদিকেও বসতে পারো। এবার আসি, মন্দির আসলে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দিরের গেট খোলা পাবে এবং তোমরা পুজোও দিতে পারবে। তবে ভোরবেলার দিকে ভিড়টা একটু কম থাকে এবং বেলা 10টার পর থেকে কিন্তু প্রচুর ভক্তদের ঢল নেমে পড়ে। 5টার পর থেকে আবার একটু মন্দির প্রাঙ্গণ খালি হয়ে যায়। মন্দির প্রাঙ্গণ তোমাদের তো খুব সুন্দর করে আশা করছি ঘুরিয়ে দেখাতে পেরেছি। এবার আমি সোজা চলে এসেছি মন্দির প্রাঙ্গণের মধ্যে যে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু খাবার দাবারেরও দোকান রয়েছে। যারা সকাল সকাল আসবে এবং ভাবছো সকালের টিফিন কিংবা দুপুরের লাঞ্চটা এখান থেকে সারতে চাইছো, তো কোথা থেকে করবে? মন্দির প্রাঙ্গণেরই একটা দোকানে আমি চলে এসেছি। আমি সোজা গিয়ে কাকুর সাথে কথা বলবো, চলে এসো। নমস্কার কাকু, আপনার দোকানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে এবং সকালের যে ব্রেকফাস্টটা করবে কি খাবার পাবে এবং দুপুরের লাঞ্চ? কচুরি হবে, পরোটা হবে, ভাত হবে, সবজি ভাত, সবজি, আলু ভাজা, ডাল, চাটনি পাবো। 25 ঘুগনি পাবে, আলুদম নিলে এক্সট্রা পয়সা লাগবে। 4টে কচুরি 30 টাকা, পরোটা আপনার 16 টাকা সব। এটাই পরোটা? হ্যাঁ, ওই যে পরোটা। ঠিক আছে। আর বসে খাওয়ারও সুব্যবস্থা আছে তো? খাবার রেডি আছে, অসুবিধা নেই। এখানে কি আমিষ খাবার পাওয়া যায় না শুধু নিরামিষ? আমাদের নিরামিষ এখানে, আমিষ আগে পাবে। মন্দির প্রাঙ্গণের যেহেতু দোকান তাই এখানে সমস্ত কিছু নিরামিষ পেয়ে যাবে। তোমরা যদি একটু সামনের দিকে গিয়ে মানে দোকানে খাবার দাবার খাও তাহলে তোমরা আমিষ খাবার খেতে পারো। তাছাড়া নিরামিষ খাবারটাই পুজোর জায়গায় এসে খাওয়াটাই বেটার হবে। আচ্ছা, খাবারে কি কি থাকে এবং দামগুলো একটু ভালো করে একটু দর্শকের কাছে পৌঁছে। 2 রকম সবজি হবে, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, 50 টাকা মিল। পেট ভরে খেতে পারো, 50 টাকায় পেট ভরে খাবার পেয়ে যাবে। তার মানে তোমরা বুঝতেই পেরে গেলে। আমি কাকুর দোকানের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে খাবার দাবার খেয়ে নিতে পারো। তাছাড়াও প্রচুর দোকান রয়েছে, তোমরা দেখে শুনে তোমাদের যেখান থেকে ভালো লাগে তোমরা খেতে পারো, তাই তো? আর যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম খাবার দাবারের দোকানটা, আর বেশি বাড়াবো না। তোমরা বলো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই লাইক করে দেবে। নতুন বন্ধুদের বলছি,
যাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইছো তারা অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।